হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই। আজকের ভিডিওটা বাবার বাড়ি থেকে শুরু করছি। তো মা দেখো সকালবেলা না জাল ফেলে দিয়েছে পুকুরে, আর কত মাছ পড়েছে দেখো। তো তার আগে বলে নিই বাপের বাড়িতে কেন এসেছি। একটুখানি দরকার রয়েছে, ব্যাংক, পোস্ট অফিস, মিনি ব্যাংক, তো সবটা মিলেমিশেই তাই দরকার মেটানোর জন্যই চলে এসেছি। শুধু আমার দরকার নয়, মায়েরও সমস্যা রয়েছে, তো দুজনে মিলে যাব। তো ওই জন্য মায়ের বাড়িতে চলে আসলাম। আসার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করিনি। আসলে আসা যাওয়াটা না আমার একাই যাওয়া আসা করি যেহেতু, তো সমস্যা হয়ে যায়, সবটা শেয়ার করতে পারি না। তো আগের দিন এসছিলাম বলতে আগের দিন হচ্ছে বিকেল হয়ে এসেছিলাম বাড়িতে। তো এসে দেখো ওই মায়ের সাথে সারাটাক্ষণ ছিলাম। তারপরে সকালবেলা যেহেতু ব্যাংকে যেতে হবে, তো মায়ের তো অনেক কাজ, সেই সঙ্গে আমার পড়ানোও রয়েছে, যেহেতু অনলাইনে যাকে পড়াই তাকে এই যে এখানে আসলে একটুখানি দেখাই আর কি। তো ওই কারণে ঝটপট করে মা সকাল সকাল মাছ ধরে দিয়েছে, আর আমি দেখো এখানে মাছ কাটতে বসে গিয়েছি। একটা অনেক বড় রূপচাঁদ মাছ কিন্তু পুকুর থেকে ধরেছে, আর কত মাছ একসাথে পড়েছে দেখেছো। আর তার থেকে একটাই মাছ নেওয়া হয়েছে, তো সেটা দেখো আমি ভালো করে কেটে নিচ্ছি। আর রূপচাঁদ মাছ কাটতে গেলে না প্রচণ্ড কি বলবো ভয়ে ভয়ে কাটতে হয়, কারণ ওর যা দাঁত, আর তার উপরে জ্যান্ত মাছ, বুঝতে পারছো কতটা চাপের ব্যাপার কাটা। তো সে যাই হোক, দেখো মাছের মাথাটা আমি উল্টে নিচ্ছি। মাছের মাথাটা দিয়ে একটা শাক রান্না হবে, আর এই যে মাছটা আমি ঝাল করব। তো আমি রান্নাবান্না করব। মাকে বললাম ঝটপট করে তোমার গরু ছাগলের কাজটা তুমি করে নাও, আর রান্নার কাজটা আমি করে দিচ্ছি, তাহলে সব দিকটা বজায় থাকবে। ওই যে দেখো যাকে পড়াই সে চলেও আসলো অলরেডি পড়তে, তো ও পড়তে বসতে লাগবো। এইদিকে আমি কেটে কুটে ধুয়ে বেছে একেবারে গুছিয়ে নিয়ে তারপরে ওকে পড়াবো, আর তারপরে ওকে পড়িয়ে ছেড়ে দিয়ে ঝটপট রান্না করে স্নান সেরে বেরিয়ে পড়বো। আসলে ব্যাংক বলো সব জায়গায় না এত বেশি ভিড় হয়, তো একটু যে তাড়াহুড়ো করে গেলে একটু তাড়াতাড়ি গেলে তবু একটু তাড়াতাড়ি বাড়ি আসা যাবে। সেজন্য আজকে আমি আবার বাড়ি চলে আসারও কথা, আমার শ্বশুর বাড়িতেও ফেরত আসার কথা। দেখি যদি সকাল সকাল সমস্যাটা মিটে যায় তাহলে চলেই আসবো। তো সে যাই হোক, দেখো এখানে মাছটা আমি কেটে নিলাম। এত বড় একটা মাছ দেখেছো, ঝটপট করে কেটে নিলাম। আর আমার মা কি করেছে, ঘরে যেহেতু এই যে ঝুড়ি যেগুলো হয় না মাছ ধোয়ার জন্য, তো সেটা না একেবারে ভেঙে গিয়েছে। তা দেখো একটা বড় ঝুড়ি আমাকে দিয়ে দিয়েছিল। তো সেই বড় ঝুড়িতে করে কেটে আমি আর মা হাসতে হাসতে কি পাগল হয়ে যাচ্ছিলাম যে এত বড় ঝুড়িতে করে মাছ। তো সে যাই হোক, দেখো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে চলে আসলাম ঘর দুয়ারগুলো ভালো করে ঝাড় দিয়ে নিতে। বাবার বাড়িতে এই যে কিছুদিন হচ্ছে এই ঘরে এই যে টাইলসগুলো বসানো হয়েছে, তোমাদের তো শেয়ার করেছিলাম। তো এখন এত বেশি সুন্দর লাগছে দেখতে, ঘরের পুরো না ওই যে শ্রীটাই পাল্টে গিয়েছে, দারুণ লাগছে দেখতে। আরও এই যে ভেতরের পুট্টি করে রং হলে আরও সুন্দর লাগবে। তো বাবার বাড়ি প্রথম থেকেই পাকার ছিল, আসলে এত কারুকার্য করা ছিল না। কারুকার্য বলতে এই যে রঙও করা ছিল না সেইভাবে, আর মেঝে হচ্ছে ওই যে রাব ঢালাই দেওয়া ছিল, আর সেগুলো আস্তে আস্তে টাকা পয়সা জমিয়ে সবটা করা হচ্ছে আর কি। তো সে যাই হোক, দেখো এখানে ও পড়তে এসছে, ওই যে খাটে পড়ছে, আর মায়ের প্রচণ্ড কোমরে ব্যথা করছে, আর সেই ব্যথা নিয়ে সর্বকাজ মাকে করতে হয়। বুঝতে পারছো আমার এত বেশি কষ্ট হয় কি বলবো। সব সময় মায়ের, আজকে বলে নয়, আমি দেখছি প্রায় সেই ছোটোর থেকেই মায়ের একটা কোমরে প্রচণ্ডভাবে ব্যথা হয়। তো ওষুধ ডাক্তার সব কিছুতেও সমস্যার আর সমাধান হয়নি। আর এমনিতেও সেই যে বড় জায়গায় গিয়ে দেখানো সেরকম ক্ষমতাও তৈরি হয়ে ওঠেনি। তো ভবিষ্যতে দেখা যাক, যদি সম্ভব হয় তো বাইরের দিকে নিয়ে গিয়ে একবার দেখানোর আমার প্রবল ইচ্ছে আছে। তো দেখি কবে কি করতে পারি সেটা। তো ওই জন্য মায়ের প্রচণ্ড কোমর ব্যথা করছিলো বলে সকালে এই যে ঘরটর ঝাঁট দেওয়া, ঘর মোছা, এগুলো আমি বললাম যে আমি করে দিচ্ছি ঝটপট করে। তো মা তো কিছুতেই করতে দেবে না, বলছে তুই শ্বশুর বাড়ি থেকে কাজ করে এসে আবার বাপের বাড়িতে করবি। আমি বলছি ওরকম কোনো ব্যাপার নয়, শ্বশুর বাড়ি বাপের বাড়ি নয়, কাজ যখন করতে পারি আর যখন শরীরে কোনো সমস্যা নেই তখন করতে কোনো অসুবিধা নেই। তো সে যাই হোক, দেখো এই যে ঘর দোরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিলাম, এবারে ভালো করে মুছে নেবো এগুলো। আর ও তো পড়ছে, মাঝে মাঝে ওকে একটু দেখিয়েও দিচ্ছি।
আর দেখবে ঘরে এই যে টাইলস বসালে না খুব সমস্যা, এই জল দিয়ে মুছে সাথে সাথে ফ্যান চালিয়ে দিতে হয় শুকনো না হওয়া পর্যন্ত, নয়তো একবার স্লিপ করলে না পা, তারপরে একদম মানে কী বলবো দুমদাম করে আছাড় খাবে। তো সে যাই হোক, বাড়িতে যেহেতু ছোটো বাচ্চা তেমন নেই, তো ওই কারণে পড়ার ভয়টা কারণ নেই আর কি, সবাই বড় সবাই বাইরে বাইরে থাকে। তো সে যাই হোক, দেখো আমি তবুও এই যে ঘর মুছে নেওয়ার সাথে সাথেই না ফ্যানগুলো ঝপঝপ করে চালিয়ে দিচ্ছি যাতে সহজেই তাড়াতাড়ি শুকনোটা হয়ে যায়। তো দেখো এদিকটায় অনেক জিনিসপত্র সব এই যে নিচে রাখা থাকতো সেগুলো এখন সব উঁচুর দিকে উঠেছে, রান্নাঘরটাও ভালো করে তৈরি করবে বলছে। তো রান্নাঘরটা তৈরি হয়ে গেলে এখানে যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো আর এখানে থাকবে না, রান্নাঘরেই দিয়ে দেবে। একটা জায়গা থেকে মানে একটা জায়গায় ছোটোর থেকে বড় হয়ে একদম ছোটোর থেকে মানে এত বছর সেখানে কাটিয়ে সেখানকার মায়া ত্যাগ করাটা না এতটাও সহজ জিনিস নয়। যতটা সহজ মনে হয় ততটাও সহজ নয়, অনেকে আবার খুব সহজে পারে, অনেকে আবার পারে না। তো সে যাই হোক, আমি এখনও পর্যন্ত সেইভাবে মন থেকে মেনে নিতে পারিনি যে এত সহজে সবটা ভুলে যাওয়া। তো তবুও আর কি, যেটা মেনে নেওয়ার সেটা তো মেনে নিতেই হয়। শ্বশুরবাড়ির সংসার জীবন, শ্বশুর বাড়িটা সবটাই আমাদের সুন্দর করে মানিয়ে নিয়ে সুন্দরভাবে জীবন কাটাতে হয়। তো সেভাবেই সবটা আমি মানিয়ে নিয়েছি। তবুও যেন একটা মানে যেহেতু বাপের বাড়িতে বাবা মা যতদিন থাকবে ততদিন কিন্তু একটা টান দরদ ভালোবাসা সবটাই যেন মিলেমিশে থাকে। আর বাবা মা না থাকলে তখন হয়তো জানি না সেই পরিস্থিতিটা কেমন হবে, সেই সময় মানে কি বলবো, চুলেও পাক ধরবে, বয়সটা অনেক হয়ে যাবে, তখন আবার চিন্তাধারাও অন্যরকম হয়ে যাবে। তো সে যাই হোক, অনেক কথাই তোমাদের সাথে বললাম, আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঝটপট দেখো এদিকটায় কাজবাজগুলো সব কমপ্লিট হয়ে গেল। এদিকটায় এবারে আমি রান্নার কাজে বসবো, তার আগে ওকে একটুখানি পরিয়ে নেবো। আর এইদিকে দেখো, যেহেতু ঘরটা মুছে দিয়েছি না, তো এই সামনের পোর্শনটা সবাই পা দিয়ে ওঠে, তো ধুলো ধুলো হয়ে যায়, কাদা কাদা হয়ে যায়, যেহেতু সাদা টাইলস তো ওই কারণে দেখো আমি এদিকটায় ফ্যান চালিয়ে দিলাম। এবার ওই যে পাপোশগুলো আমি চারিদিকে দিয়ে দিচ্ছি। বৌদি যেহেতু বাড়িতে নেই, মানে বাবার বৌদি গেছে বাবার বাড়িতে, আর আমি এসেছি আমার বাবার বাড়িতে। তো সে যাই হোক, তো ওই কারণে এই যে ঝটপট করে আমি এবারে রান্নার ধারে চলে আসলাম। ওকে পড়িয়ে ছেড়েও দিয়েছি, অলরেডি 9টাও বেজে গিয়েছে। ভেবেছিলাম 10:30টার মধ্যে ব্যাংকে যাব, তো দেখি কটা বাজবে। তো দেখো এখানে ভালো ভালো পিস দেখে একদম পুরো চাকার দিকটা মানে দাগা, হ্যাঁ, তো সে যাই হোক দাগার পিসগুলো নিয়ে নিলাম। আর এগুলো হচ্ছে ঝাল করব, আর কিছুটা মাছ রেখে দেবো, আর টমেটো দিয়ে একদম পুরো ধনেপাতা দিয়ে ঝাল করব। আর এই যে মাছের মাথাগুলো দেখেছো, এইগুলো দিয়ে শাক দিয়ে রান্না করব। আর আগের দিন দাদা একটা মাছ নিয়ে এসেছিলো সিলভার কাপ, তো সেই মাছের 4 পিস থেকে গিয়েছে। তো আমি ভেবেছিলাম এই মাছটাই রান্না করব, মা যে হঠাৎ করে মাছ ধরবে সেটা বুঝতে পারিনি, ওই জন্য না মাছের জল দিয়ে রেখেছিলাম। সেই জল ঝাড়িয়ে পরিষ্কার করে আবার কৌটোর মধ্যে সমস্ত মাছ ভরে গুছিয়ে রেখে দিলাম। মা এদিকে স্নান সেরে এসছে, ঠাকুর পুজোটা দেবে, তো আমাকে একটুখানি জিরেটা বেটে দিচ্ছে আর কি, না দিলেও আমি নিয়ে নিতাম, তবুও মা একটুখানি বেটে দিচ্ছে। আর এদিকটা দেখো মাছে আমি লবণ হলুদগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর পুকুরের জ্যান্ত টাটকা মাছ খেতে যা টেস্ট হয় না কি বলবো, কেনা মাছের থেকে জ্যান্ত মাছ খাওয়ার একদম অন্য রকম একটা আনন্দ, সেটা ছোট হোক বা বড় হোক। মায়ের বাড়িতে একদম কাঠের জালে বাইরের উনুনে বসিয়ে দিয়েছি, আমার বাড়িতেও তাই কাঠের জালেই বা পাতার জালেই রান্না করি, কিন্তু ঘরের মধ্যে আমাদের রান্নাঘরটা সেট রয়েছে। মাদের বাড়িতে এখনও রান্নাঘরটা গুছিয়ে উঠতে পারেনি, আর রান্নাঘরে এখন সেইভাবে রান্নাটা করা হয় না। ওই যে রাতের বেলা মায়েদের রান্না হচ্ছে গ্যাসে না তো ইন্ডাকশানে হয়, আর হচ্ছে দুপুরবেলাতে এই যে বাইরের উনুনটা খুব সুন্দর জ্বলে, এখানে এই উনুনে না ঝটপট রান্না হয়ে যায়, এত তাড়াতাড়ি রান্না হয়ে যায় কি বলবো, উনুনটা খুব সুন্দর হয়েছে। ওদিকটায় দেখো ওই যে এখনও ভাত কিন্তু বসাইনি, তার আগে ওই যে গরুর জাবনাটা সেদ্ধ হয়ে যাচ্ছে, কারণ আমরা বেরিয়ে যাব, কেউ আর গরুর জাবনাটা সেদ্ধ করবে না। আর আমি ভাবলাম যে একটা তরকারি হতে হতে ওদিকে জাবনাটাও সেদ্ধ হয়ে যাবে, তারপরে ভাতের হাঁড়িটা তুলে দিলে ভালো হবে। তো যেমন ভাবা তেমন কাজ। এই যে দেখো মাছগুলো এবার লাল লাল করে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। চলো আজকে তোমাদের সাথে মাছের ঝালটা শেয়ার করব একটুখানি। আর দেখো বাগানের একটা বড় আস্ত ধনেপাতার গাছ আমি তুলে নিয়ে এসেছি, প্রত্যেকটা ধনেপাতা না এখন ফুল ফুল মতন হয়ে গিয়েছে। এই একটাই গাছ ছিল, দেখলাম যে ভালো পাতা পাতা হয়ে আছে, সবুজ মতন হয়ে আছে, তো ওই কারণে দেখো আমি তুলে নিয়ে চলে এসেছি। ওর থেকে পাতাগুলো একদম ছোট্ট ছোট্ট করে কেটে তরকারির মধ্যে দেবো। কড়াইয়ের মধ্যে দেখো আমি একটুখানি কালো জিরে দিলাম, তো কালো জিরে না থাকলে না দিতে পারো, কিন্তু মাছের ঝালে না একটু কালো জিরে দিলে টেস্টটা ভালো হয়। আর দেখো একটা পেঁয়াজ ঘষে নিয়েছিলাম, 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, আর পেঁয়াজ ঘষাটাও দিলাম। পেঁয়াজ কোচানোর থেকে যে কোনো মাছের ঝালে পেঁয়াজটা যদি ঘষে দেওয়া হয় না, বা টমেটোটা যদি গ্রেট করে দেওয়া হয়, ঘষে বলতে গ্রেট করে, তো তাহলে না ওই যে গ্রেভি গ্রেভি ব্যাপারটা আসে, আর খেতেও বেশ ভালো লাগে ভাত দিয়ে মাখিয়ে। তো ওই কারণে পেঁয়াজটা আমি এখানে গ্রেট করে দিয়েছি, আর টমেটোটাও গ্রেট করে নিয়েছি, কিন্তু
আগে পেঁয়াজটা রসুনটা আগে ভালো করে ভেজে নেব, তারপরে এর মধ্যে আমি টমেটোটা অ্যাড করব। আর দেখো উনুনের ধারে কত জ্বালানি দেখেছো, মা সব চারিদিক থেকে গুটিয়ে গুটিয়ে এনে এখানে রেখে দেয়। হালকা রৌদ্র পড়ে, রৌদ্রতে শুকনো শুকনো হয়ে যায় আর রান্না করতেও খুব ভালো লাগে। একদম না উনুনের মধ্যে দিচ্ছি, পুরো কি বলবো, দুমদুম করে উনুনটা জ্বলছে আর ঝটপট করে যেন রান্নাটা হয়ে যাচ্ছে। পেঁয়াজ আর টমেটোটা আমি ভালো করে ভেজে নেওয়ার পরে দেখো এখানে দিয়ে দিয়েছি আদা বাটা, একটু জিরে বাটা, এখানে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটুখানি জল দিয়েছি। জল দিয়ে দেখো ভালো করে মশলাটা আমি একদম ম্যারিনেট করে নিচ্ছি। যতক্ষণ না এর গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এরকমভাবে ভালো করে নাড়তে হবে। নেড়ে নেড়ে একেবারে মশলাটা যখন পুরোপুরি কষানো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এর গা থেকে তেলটা ছেড়ে দেবে। আর যখনই তেলটা ছেড়ে দেবে তারপরেই কিন্তু এর মধ্যে জলটা অ্যাড করতে হবে। দেখেছো আমার প্রায় একেবারে কমপ্লিট। এবার আমি কিন্তু জলটা অ্যাড করব। তেল অলরেডি ছেড়ে দিয়েছে আর মশলার কালারটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। তো সে যাই হোক, দেখো এখানে একদম ভালো করে একদম পুরো মশলাটাকে কষিয়ে আর জল দিয়ে দিলাম। এবারে এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে আসার আগে আমি দেখো এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা মরিচগুলো না একটুখানি সেদ্ধ হয়ে যাবে আর এর যে গন্ধটা সেটা না এর সাথে মিশে যাবে, বেশ ভালো লাগবে কিন্তু সেটা খেতে। তো দেখো এখানে তরকারিটা ভালো রকমভাবে ফুটে গিয়েছে। তো ফুটে আসার মুখে আমি এখানে দেখো মাছগুলো অ্যাড করে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছ না খুব বেশি আগে দিলে তরকারির মধ্যে অনেকক্ষণ ধরে ফোটালে একটুখানি নরম নরম মতন হয়ে যায়, কিন্তু নামানোর একদম 2 মিনিট আগে মাছটা দিয়ে তারপরে দেখো আমি এখানে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। এতে মাছটা না খুব সুন্দর ওই যে ভাজা ভাবটাও থাকে আর সুন্দরভাবে মানে কি বলবো খেতে বেশ ভালো লাগে এরকমভাবে রান্না করলে। আজকে বাপের বাড়িতে একটুখানি এত সুন্দর একটা মাছ পেয়েছি বলে তোমাদের সাথে পুরো রান্নাটা শেয়ার করতে পারলাম। সে যাই হোক, দেখো এখানে মাছের ঝালটা আমার রেডি হয়ে গিয়েছে। আর তারপরে এখানে যে একটা শাক রান্না করব সেই শাকটা দেখো আমি ভালো করে এই যে শাকের মধ্যে একটু বেগুন দিয়েছি, একটু আলু দিয়েছি, মাছের মাথা দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। তো কী শাক একটুখানি বলে দিই, এটা হচ্ছে চিকনি শাক, যেটা আমার শ্বশুরবাড়ির এলাকাতে প্রচুর তুলতাম, কারণ শ্বশুরবাড়ির ওখানে সেভাবে কেউ খায় না আর কি। আমার বাপের বাড়ির এখানে বেশি খাওয়া হয় আর কি। তো ওই জন্য মাদের বাড়িতে এসে আমি বললাম যে ওই শাকটাই খেলে ভালো হবে, তো এই কারণে বাগান থেকে একটুখানি তুলে নিয়েছিলাম। তো দেখো শাকটা ভালো করে নাড়িয়ে নিয়ে সামান্য একটুখানি জলে ছিটে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এদিকটায় না গাছ থেকে বাবা ওই যে পুরনো গাছ একদম পুরো মরে মরে গেছে, সেই গাছ থেকে কয়েকটা শিম পেয়েছিল। তো সেই শিমগুলো আমি ভাবলাম যে কেন নষ্ট করে ফেলে দেবো, তো শিমগুলো কেটে নিয়েছি। শিম আর এই যে এখানে দেখো আলু কেটে নিচ্ছি। শিম আর আলু একটুখানি লাস্টে ভেজে নেব। যত বেশি তাড়াহুড়ো করছি তত যেন আমার কোন দিক থেকে যে দেরি হয়ে যাচ্ছে কে জানে। তো জানি না কতক্ষণে ব্যাংকে পৌঁছতে পারবো। আর দরকার তো আজকে মেটাতেই হবে আর ব্যাংকে যেতেই হবে, তাতে যত দেরি হয় হোক। আর তার উপরে বাজারেও টুকটাক একটু আধটু দরকার রয়েছে। তো সে যাই হোক, দেখো এখানে শিম আর আলু আমি কেটে নিলাম। কেটে নিয়ে ভালো করে 2-3 বার করে ধুয়ে নিচ্ছি। এবার শিম আর আলুটা না কড়াই চাপিয়ে দিয়ে আমি যাবো স্নান করতে, কারণ মায়ের ওইদিকে স্নান হয়ে গিয়েছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গিয়েছে, গরুর মানে গায়ে দোয়ানো থাকে, গরুর গায়ে দোয়ানো হয়ে গিয়েছে, হয়ে গিয়ে দুধ দিতে গিয়েছে। তো এখানে অনেকটা করে দুধ হয়, যেহেতু 2টো গরু তো আমাদের বাড়ি, 2টো গরুই দুধ দেয়, তো অনেকটাই দুধ হয়। এত দুধ খাওয়ার মতন কোনো লোকই নেই আমাদের বাড়িতে, কারণ আমার বাবা ছাড়া কেউই দুধ খায় না। তো ওই জন্য অনেক বাড়িতে দুধ বিক্রি করে দেয় মা, তো বাড়ি বাড়ি গিয়ে 2-3 বাড়ি গিয়ে দিয়ে আসতে হয়, আবার কেউ কেউ এসে নিয়েও যায়। তো দেখো ফাইনালি মাছের ঝালটা এখানে আমার রেডি হয়ে গিয়েছে। দেখেছো একটি সুন্দর একটা গ্রেভি ব্যাপার এসছে, বেশ ভালো লেগেছিল কিন্তু খেতে। পরে যেহেতু ভয়েস দিচ্ছি ওই জন্য বলছি। আর এখানে দেখো এই যে শাকের তরকারি আর শিম আলু ভাজাটা তো আমি বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমি চলে গিয়েছিলাম স্নান করে এসে দেখো এই যে ওই দিকটায় গরুর জাবনাটা ছিল আর এই দিকটায় লাস্টে যেহেতু ভাত বসানো হয়েছিল, ভাতটা এবারে আমি উল্টে দিচ্ছি। আর মার ওই দিকটায় মাকে বললাম যে তোমার তো একটুখানি দেরি হয় বেরোতে, তুমি ওই দিকটা শাড়ি পরতে লাগো, আর আমার চুড়িদার পরে বেরোতে একেবারেই সময় লাগবে না। তো দেখো এখানে ফ্যানটা গেলে নিচ্ছি। মায়ের বাড়িতেও ফ্যান গালার কিন্তু স্ট্যান্ডটা রয়েছে। মায়ের বাড়ির স্ট্যান্ডটা ছোট কিন্তু বেশ ভালো, আর আমাদেরটা একটুখানি বড় হয়ে গিয়েছে। যদি একটু ছোট হতো তাহলে বেশ ভালোই হতো। ছোট স্ট্যান্ডে কি বলো তো, বড় হাঁড়ি ছোট হাঁড়ি সব হাঁড়ি উল্টানো যায়, আর যদি বড় হয় না তাতে ছোট হাঁড়ি একেবারেই উল্টে রাখা যায় না। তো সে যাই হোক, দেখো এখানে একদম পুরো একটা চুড়িদার পরে রেডি হয়ে নিয়েছি। আর বাইরে প্রচণ্ড রৌদ্র, এত বেশি রৌদ্র যেন তাকানো যাচ্ছে না, এত বেশি রৌদ্র। তো চলো ব্যাংক দিয়ে ঘুরে আসি। তো দেখো বন্ধুরা, বাপের বাড়ি থেকে সব দরকার মিটিয়ে চলে এসেছিলাম শ্বশুর বাড়িতে। তো সে আশাটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আসলে আসার সময় না এত বেশি রৌদ্র ছিল, একদম পুরো দুপুরবেলা বেরিয়েছিলাম, তো এই কারণে আর কি। তো ওই জন্য আশাটা তোমাদের সাথে শেয়ার করিনি। শ্বশুরবাড়িতে এসে মানে রাতের বেলাও তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। আজকে এখন দুপুরবেলা হয়ে গিয়েছে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, বাড়িতে পুজো দিলাম একটুখানি, পুজো পাঠ দিয়ে রান্নাবান্না তো করে স্নান সেরে পুজো পাঠ দিয়ে তারপরে খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই, ভিডিওটা এডিট করতে করতেই কথা বলছি। তো যেহেতু ভিডিওটা শেষ করা হয়নি, তো বাপের বাড়িতে সবসময়ই আমি যাই, সেটা হচ্ছে দরকারে, প্রচুর দরকার থাকে, সেজন্য তো যাই 1 নম্বর। কারণ কি বলো তো, আমার বাপের বাড়ি
বাড়িতে, ওখানে ব্যাংক থেকে, পোস্ট অফিস থেকে, মিনি ব্যাংক থেকে সব কিছুই আমার ওখানেই করা আর কি। তো যে কোনো সমস্যা, যে কোনো কারণে, যে কোনো দরকার ওখানে যেতে হয়। মানে 15 দিন 20 দিন অন্তত এমনিই যেতে হয়। আর তার উপরে একজনকে তো পড়াই, জানোই তোমরা। তো ওর বাড়িও ওখানে, মাঝে মাঝে যখনই যাই তখন ওকেও একটুখানি পড়িয়ে দিয়ে আসি। সবসময় তো আর অনলাইনে ক্লাস নিলে হয় না, মাঝে মাঝে একটুখানি ঘুরে দেখেও আসতে হয়, কারণ সামনে পরীক্ষা রয়েছে ওর। তো ওই জন্য সবটা মিলিয়ে আর কি বাপের বাড়ি যাওয়া হয় ঘন ঘন একটুখানি। তো সে যাই হোক, শরীরটা অতটাও ভালো নয়, শরীরটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড মানে এত বেশি কষ্ট হচ্ছে কেন জানি না। শরীরে চোখ মুখ দেখে বুঝতেই পারছো, শরীরে যে কোনো একটা চাপ নেব, কোনো কিছু একটা করব, সেই শক্তিটা আর যেন পাচ্ছি না, কেন জানি না। এই 2 দিন ধরে এমনটাই হচ্ছে আর কি। তো চলো, ভাবলাম ভিডিওটা শেষ করে নিই, তাই তোমাদের সাথে একটুখানি কথা বলে নিলাম। নেক্সট ব্লগ অবশ্যই শ্বশুরবাড়ির ব্লগ দেখতে পাবে, দেখতে থাকবে, সঙ্গে থাকবে। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসলে একটুখানি মন খারাপ, তো তাই একটু রুগ্ন শুকনো মনে হচ্ছে, কিছু মনে করো না, এভাবেই মেনে নিও। আবার নেক্সট ব্লগ পুরো একদম পুরো কি বলবো, ফুল এনার্জি নিয়ে ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব সেটা। চলো, টাটা।